না না, হে পাপ, হে অন্যায়, নারীত্বের চরম অপমান। নিজে মেয়ে হয়ে আর একটা মেয়ের এই অসম্মান আমি কি করে মেনে নেব? কেন মেনে নেবে না কেকা? ও তোমার কে? তুমি আবার এসেছো? তুমি ডেকেছো তাই এসেছি। আমি তোমাকে ডেকেছি? হ্যাঁ কেকা, তোমার ভিতরের বিবেকটাকে যে একটু আগেই বলতে শুনলাম। আমার বিবেক? হ্যাঁ কেকা, তোমার ভিতরের বিবেকটা যে এই বাইরের বিবেকেরই ছায়া। তাই তুমি আমাকে তাড়িয়ে দিলেও সে যে তোমাকে দিন রাত তাড়া করে বেড়াচ্ছে। না, আমার বিবেক পোষা কুকুরের মতো সব সময় আমার পায়ের তলায় থাকে। ওটা তোমার অহংকার কেকা। বাধ্য আমিও কোনোদিন থাকিনি, আর আজ সেও তোমার অবাধ্য। মিথ্যা কথা। তাহলে একটা সামান্য নারীর অসম্মানে তুমি এত বিচলিত হচ্ছ কেন? কারণ ওই মেয়েটা অত্যাচারিত হয়েছে ছোট লোক বলে নয়, শুধুমাত্র মেয়ে হয়ে জন্মেছে বলে। এই অপমান সমস্ত নারী জাতির অপমান। তাহলে নারী হিসেবে তুমি প্রতিবাদ করো। না না না, কেন করব? আমি কমলেশ্বর বোসের মেয়ে, আমাদের সঙ্গে ওদের কিসের সম্পর্ক? চিরন্তন নারীর সম্পর্ক কেকা। বাংলার যে মমতাময়ী নারীর ছবি আঁকা আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, মা শারদার ধ্যানে, মাতঙ্গিনী হাজরার সাহসে, বীর ক্ষুদিরামের মায়ের আত্মত্যাগে, বিদ্যাসাগরের মায়ের মমতায়। তোমার ওই ভারতীয় নারীদের সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমরা হলাম এ যুগের নারী। আমরা ড্রিঙ্ক করি, পার্টিতে গিয়ে পরপুরুষদের সঙ্গে নাচি। আমরা বব চুলের আড়ালে লুকিয়ে রাখি সিঁদুরের চিহ্ন। তবু সেই সিঁদুরের চিহ্নটাকে একেবারে মুছে দিতে পারবে না কেকা। তোমরা প্রতি মুহূর্তে নিজেকে ঠকাচ্ছ। রং মেখে সং সেজে নাচছ, গাইছো, হাসছো, কিন্তু অন্তরটা যে তোমাদের হাহাকার করে কাঁদছে কেকা। বিবেক, তোমাদের সেই কান্না আমি শুনেছি কেকা। তুমি এসো, আমার হাত ধরো, আমার হাত ধরে তুমি এই বাংলার নরম মাটিতে নেমে এসো। স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট বিবেক, স্টপ ইট। পারবো না, পারবো না, পারবো না। আমি একটা চোরা বালিতে আমার পাটা আটকে গেছে। এই ফাঁদে পড়া মনটাকে তুমি আর খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করো না বিবেক। চলে যাও, চলে যাও বিবেক, চলে যাও। কাকে গেট আউট করছিস সে কেকা? বিবেক। বিবেক সে কোথায়? একটু আগে শেষে ছিল। কি বলছিস? সে তো রং তুলি আর ঝোলা নিয়ে সকাল থেকে ওই নদীর ধারে গিয়ে বসেছে ছবি আঁকতে। না 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 না, আমি জানি সে এসেছিল। আজকাল দিন রাত আমাকে ভীষণ যন্ত্রণা দেয়। কি আজে বাজে কথা বলছিস? বাজে কথা নয় দাদা, বাজে কথা নয়। আর আমার এই যন্ত্রণার জন্য দায়ী হচ্ছিস তোরা। তোদের জন্য আমি বুঝে পাগল হয়ে যাব। তা বলতে চাই তা যদি আমি বলতে পারি, তাহলে আমাদের এই দোতলা বাড়িটা তাসের ঘরের মতো ভেঙে যাবে। আমাদের সব আভিজাত্যের অহংকার ধুলোয় মিশে যাবে। আর তোর এই ভদ্রলোকের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা একটা নোংরা বিভৎস মুখ দেখে লোকে ভয়ে শিউরে উঠবে। তাই তো আমি বলতে পারছি না, কিছুতেই বলতে পারছি না, কিছুতেই। সর্বনাশ, কেকা এসব কি বলে গেল? তাহলে কি ও জানতে পেরেছে? যদিও জানতে পারে তাতে এত উত্তেজিত হওয়ার কি আছে? কিন্তু কেকার মতো একটা শিক্ষিত মেয়ে ওই ছোট লোকগুলোর কথা আগে তো এরকম করে কোনোদিনও ভাবেনি। আমাদের আর কোনো ভাবনা নেই লালটু। তুমি এবারে এই নাকে তেল দিয়ে একেবারে ঘুমাও। আরে গজাদা, কাজ হয়ে গেছে। আগে গজা উকিল এই খাজা খায় না। ওই মায়ের পেট থেকে বাচ্চা খালাস করা ছাড়া আর সবার কাছ থেকে সব কাজ ঠিক খালাস করে আনতে পারে। এই নাও তোমার এই হাসপাতালের সার্টিফিকেট, যত্ন করে রেখো। তোমার কাজ করে দিলাম। এইবারে আমার কাজের কত দূর কি করলে গজানন? এই নমিনেশন পেপার জমা দিয়ে আমি এই রসিদ নিয়ে এসেছি। এই বিধানসভা ভোটে এই আপনি এমএলএ হচ্ছেন আর কি। ভালো লাগে, বড় ভালো লাগে। কিন্তু ভোটে দাঁড়ালেই তো আর জেতা যায় না, তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। আগে
আগে বাবু এই ঘর পুড়িয়ে হাত পাকিয়েছি, আরে কাজ কর তো নস্যি বাবু। ছকু, রশিদ, কানা, ল্যাংড়া আর বঙ্কাকে আজই কাজে লাগিয়ে দিই বাবা। চুপ কর। ওদের দিয়ে দাঙ্গা করিয়ে অপরকে জেতানো যায়, কিন্তু নিজের বেলা ওসব করতে গেলে নিজের ইমেজ নষ্ট হয়ে যাবে। টাকা টাকা দিয়ে এই পৃথিবীর সবকিছু কেনা যায়, ওই টাকা ছড়িয়ে আমি ভোট কিনবো। তুমি ঘরের টাকা বের করবে ওই ভোটের জন্য? আরে ঘরের টাকা কেন খরচ করবো? সরকারি টাকায় দাতা কর্ণ সাজবো আমি। রিলিফের টাকা। এখন এই রিলিফের টাকা আসবে কোথা থেকে বাবু? এই খরা বন্যা হলে না হয় একটা কথা ছিল, এই ঘোর বর্ষায় আমি খরা পাবো কোথায়? একটা বন্যা বন্যা চাই আমার। বন্যা বন্যা তোমাকে কে দেবে? কার কাছে চাইবে? দেবে তোর ওই রশিদ, কানা, বঙ্কা আর ল্যাংড়া রতন। ওরা কি করে দেবে? ওদের কাজে লাগা। এই অঞ্চলে বাঁধে কোথায় কোথায় ফাটল আছে সেটা খুঁজে বার করে বড় করে কাটিয়ে দিক, বোল্ডারগুলো ছুঁড়ে জলে ফেলে দিক, খুঁটিগুলো উপড়ে ফেলে দিক, তাহলেই আসবে বন্যা। আর বন্যার জলের মতো আসবে রিলিফের টাকা। কি বলছেন বাবু? ওই এমএলএর হাত দিয়ে টাকা আসবে পঞ্চায়েতে, আর খরচ হবে আর কি ওই আপনার হাত দিয়ে, যাকে বলে আর কি ওই মাছের তেলে মাছ ভাজা আর কি। ভালো লাগে, বড় ভালো লাগে, কিন্তু আরো কাজ আছে। রশিদরা বোমা বানাবে আর সেই বোমা মারবে আমার বাড়িতে। আমাদের লোক আমাদের টাকায় আমাদের বাড়িতে বোমা মারবে? হ্যাঁ মারবে মারবে, শুধু ভালো করে প্রচার করতে হবে যে বোমা মারছে ওই এমএলএ দলের লোক। এরপরেও যদি দরকার হয় তাহলে তোর ওই কানা বঙ্কাকে বলবি চকুর তলপেটে হালকা করে একটা ছুরি চালিয়ে। বাবা, ছকু আমাদের নিজেদের দলের লোক। নিজের দলের লোক তার নেতার জন্য যদি এইটুকু করতে না পারে তাহলে করবে কে? হ্যাঁ, কিন্তু বাবু যদি মরে যায় তাহলে ভোট আরো বাড়বে বাড়বে বাড়বে। ডেড বডি কাঁধে নিয়ে মিছিল করে কাঁদতে কাঁদতে লোকের বাড়ি বাড়ি যাব, তখন ওই ভগবানও আমাকে ভোটে হারাতে পারবে না। আপনি যে ভোটে হেরে বসে আছেন প্রধান সাহেব, আপনাকে কেউ জেতাতে পারবে না। বড় বাবু, আপনি কিন্তু আজকাল বড্ড উল্টো পাল্টা কথা বলছেন। লজ্জা করে তোমার? প্রধানবাবুর ছেলেমেয়েরা নিজেকে ধরাকে সরাগান করেছো নাকি? ওদিকে তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেড়েছে, স্বয়ং ডিএসপি আসছে তোমাকে অ্যারেস্ট করতে। আমার ছেলেকে অ্যারেস্ট করবে? এত দূর সাহস! শুধু অ্যারেস্ট নয় স্যার, যে কাজ ও করেছে ও তার জন্য ওকে 7 বছর জেলের ঘানিও টানতে হবে। এই টানতে পারবে না। কি করেছিস? না না কি করেছিস তুই? না বল, কি করেছিস? না, বলার আর মুখ নেই স্যার, আপনি আমার কাছ থেকে শুনুন। কাল রাতে এই মাস্টারের পাগলি বোনটাকে জঙ্গলে ধরে নিয়ে গিয়ে রেপ করেছে। হবে না, হবে না, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তিল তিল করে একটা প্রাসাদ তৈরি করবো, আর সেই প্রাসাদ থেকে এরা ভেতর থেকে দম করে দেবে। রক্তের ভিতর থেকে রক্ত বীজের জন্ম হবে, সেই রক্ত বীজের হাত থেকে আমার রেহাই নেই, রেহাই নেই। বাবা, তুমি আমার কথা শোনো। চুপ! বল বল, কেন করেছিস এই কাজ? ভোটের আগে এই বদমাইশি করে আমার এমএলএ হওয়ার সব রাস্তা তুই বন্ধ করে দিয়েছিস। আমি তোর জীবনের সব স্বাদ শেষ করে দেব। তোর তোর মুখ আমি বন্ধ করবো। আমি এই সব ব্যবস্থা করে ফেলেছি বাবু। হ্যাঁ বাবু, হ্যাঁ ব্যবস্থা। কি ব্যবস্থা করেছিস বল, কি ব্যবস্থা করেছিস? লালটুকে ওরা আর মেরে ফেলতে পারবে না। হাসপাতালে গিয়ে আমি ওর এই সার্টিফিকেট নিয়ে এসেছি। সার্টিফিকেট কই কই? এই তো।
হ্যালো 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 হ্যালো, সার্টিফিকেট কই কই দেখি 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 এই তো গতকাল ওখানে আমি ভর্তি হয়েছিলাম, আজ সকালে ছাড়া পেয়েছি। খুব ভালো করেছি, এই একটা কাজের মতো কাজ করেছি। খুব বাঁচা বেঁচে গেলি আজ, বড় বাঁচা বেঁচে গেলি। ভুল বললেন, আপনার হাত থেকে বেঁচে গেলেও আইনের হাত থেকেও কখনোই বাঁচতে পারবেন না। এই যা আসুন 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 আসুন, বলুন সেই সেই জানোয়ারটার কোনো খোঁজ পাওয়া গেছে? আগে হ্যাঁ। কে কে সেই জানোয়ার? আপনার ছেলে লালটু। আমার ছেলে লালটু? লালটু? ছি 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 ছি, তুই কি করেছি হারামজাদা? লোক সমাজে আমার মুখ দেখাবার উপায় রাখলি না। ওসি সাহেব, ওসি সাহেব, ওকে অ্যারেস্ট করুন, আমার সামনে থেকে ওকে নিয়ে যান, না হলে ওকে আমি খুন করে ফেলবো। বাবা তুমি কি বলছো? চুপ! এই জন্য তুমি কাল সকালে বাড়ি থেকে পালিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলে। পরশু রাত্রে এই কাণ্ড ঘটিয়ে। পরশু স্যার, পরশু নয়, ঘটনাটা ঘটেছে কাল রাতে। না না, কাল নয় পরশু 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 রাত্রে এই বদমাইশি করে কাল সকালে হাসপাতালে ভর্তি হয়েছিল। আপনি ভুল বললেন, কল্যাণীর উপর অত্যাচার হয়েছে কাল সন্ধ্যায়। কাল সন্ধ্যায়? তাহলে তো এ কাজ করেনি। কারণ কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত ও হাসপাতালে ভর্তি ছিল, তার প্রমাণ আছে আমার কাছে। আছে আপনার কাছে? দেখান, প্রমাণটা দেখান। এই দেখুন, ছিঁড়ে ফেললাম, কারণ ওটাকে জাল করার অপরাধে হয়তো আপনাকেই অ্যারেস্ট করা। আমি যে অপরাধ করেছি তার কি প্রমাণ আছে? চুপ! প্রমাণ এই ছোট্ট কাপড়ের টুকরোটা কল্যাণীর অক্ষত অবস্থায় তার হাতের মুঠোর মধ্যে পাওয়া গেছে। এটা সেই তোর জামার ছেঁড়া টুকরো। আই অফিসার, একে অ্যারেস্ট করে কোমরে দড়ি পরিয়ে এক্ষুনি লকআপে বন্ধ করো। চলুন, আসুন। দাঁড়ান দাঁড়ান মিস্টার নাগ, ও আপনার জামাই নয় যে জামাই আদর করে তাকে নিয়ে যেতে হবে। ও একটা লম্পট, একটা খুনি, একটা আসামি। তাই ওকে কোমরে দড়ি পরিয়ে সারা গ্রামটাকে ঘোরাতে ঘোরাতে লকআপে নিয়ে আসুন। গজানন। আগে বাবু। আমি হেরে গেলাম গজানন, আমি হেরে গেলাম। তোমাদের কলির চাণক্য একটা মেয়ে ছেলের কাছে আজ হেরে গেল। ওই মেয়েটা যে কেন আপনার পিছনে লেগে আছি তা আমি বুঝতে পারছি। আছে আছে আছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। গজানন, সেই ছায়ার মেয়ের কোনো সন্ধান তুমি পেয়েছো? আগে বাবু, তার কি মেয়ে হয়েছিল নাকি বাবু? জানি না, তবু বারবার আমার মেয়ের কথাই মনে পড়ে। গজানন, তুমি খবর নাও, এই ডিএসপি কোথা থেকে এসেছে, তার মা বাবার পরিচয় কি, তুমি খবর নাও। কিন্তু বাবু, ওই লালটুকে ছাড়াবার কি হবে? ওই কেস প্রমাণ হয়ে গেলে যে তার 7 বছরের জেল হবে। ও কথা উচ্চারণ করবে না। আমি কলির চাণক্য, আমার ছেলেকে জেলের ঘানি করাবার মতো জেলখানা এখনো তৈরি হয়নি। আজকের এই হারকে আমি জিত করে তুলবো, আর তোমাদের এই মাস্টার, ওই মাস্টার নিজের হাতে আমার গলায় মালা পরাবে, আর সবাই চিৎকার করে আমার জয়ধ্বনি দেবে। কলির চাণক্য, কলির চাণক্য, কলির চাণক্য।
যুগ যুগ জিও, যুগ যুগ জিও। জিএসপি দিদি যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। এই সত্যি এই দিদি যেন গরিবের ভগবান। এতদিন ধরে এত পুলিশ লোক দেখলাম, কিন্তু এমন মানুষটা দেখতে পেলাম না। এইবার সিঁদুরে ঠিক খুঁজে পাওয়া যাবে। আমার মন বলতেছে ওই ছাড়া বড়বাবু আর প্রধান না দুজনে সর করে আমার সিঁদুরে অন্য থানায় আটকে রেখেছে। না না, প্রধান বাবু এই ষড়যন্ত্রের মধ্যে থাকতে পারে না। লোকটা বড় লোক বটে, কিন্তু মানুষ হিসাবে মোটে খারাপ নয়। ওরে শালা, প্রধানের চামচা হয়েছো, ভাগ এখান থেকে। শালা প্রধানের বাড়িতে গিয়ে মুড়ি মুয়া খাকে যা। আমরা কথা বলো দুটো বাবা। আহা, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করছিস কেন? কি হয়েছে কি? আর তাছাড়া সবাই মিলে আমাদের বাড়িতেই বা এসেছিস কেন? এই লালটুরে হাজির নিয়ে শুনে ছুটে এলাম। পয়সার চোরে ভেবেছিল গায়ে মেয়েদের ইজ্জত নাই, এবার ওদের উচিত শিক্ষা দিতে হবে। লালটু শিক্ষা পেলে কল্যাণী কি তার হারানো ইজ্জতটা ফিরে পাবে রে মহেশ? বৌদিমণি, মেয়েদের একবার কলঙ্কের দাগ মাথায় লাগলে সে দাগ যে সহজে ওঠে না রে মহেশ। কিসের কলঙ্ক? মেয়েদের ইজ্জতটা কি রথে ভাজা মেলায় পাপড় ভাজা, যা চিকিৎসা করে ঠুকলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে? হ্যাঁ, তুই ঠিক বলেছিস রে, তুই ঠিক বলেছিস। আমরা শিক্ষিত মানুষেরাও তোর মতো এত সহজে এই কথাটা বলতে পারতাম না। কথাটা বলা অনেক সহজ, কিন্তু মেনে নেওয়াটা যে বড় কঠিন। ওই মেয়েটার মনটা নিয়ে যদি একবার ভাবতে, তাহলে বুঝতে পারতে কি অসম্মান বেঁচে নিয়ে এটাকে সারা জীবন বাঁচতে হবে। বড় বউ, জীবনের নদীতে ঢেউ ওঠে পড়ে, স্রোত কিন্তু থেমে থাকে না। তাই তো আজ আমরা সবাই এসেছি তোমার কাছে, একসাথে গা ভাসিয়েছি। সেই স্রোতকেই কি আমাদের সাগরে ভাসিয়ে নিচ্ছে তবে দুলু কাকা? আমাদের সকলের মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে ওই সমস্ত সাগরের দিকে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, আর আমরা এই লড়াই জিতবো। বাহ 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 বাহ, আপনাদের সবাইকে একসঙ্গে মিলতে দেখে বড় ভালো লাগলো। আপনি আমাদের বাড়িতে? আজ আমি গলবস্ত্র হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমাটা কি বাচ্চাদের খেলনা যে চাইলেই হাতে তুলে দিতে হবে? মা গো, আমার উপর রাগ করবেন না, একটু বিবেচনা করে দেখুন যে ঘটনা ঘটে গেছে তাতে আমার দোষ কতটুকু। তবু তো ওই বদমাইশ ছেলেটাকে আমি ক্ষমা করিনি, নিজের ছেলেকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। এখানে আপনি কেন এসেছেন? কোন মুখে এসেছেন? আমাদের সামনে এসে দাঁড়াতে আপনার লজ্জা করলো না? বলুন। যান বেরিয়ে যান, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান। বলুন, আরো গালাগাল দিন আমাকে। ওই বদমাইশ সন্তানের বাপ হয়েছে, অন্যায় আমি করে হাজার গালাগালা হোক, সে পাপ ধুয়ে মুছে যাবে না। আপনারা দয়া করে আমার গায়ে থুতু দিন, আমার গালে চড়মে হানুন, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে এবার সব ন্যাকামো টাকামো ছাড়ুন তো, এবার সোজাসুজি বলুন তো কি মতলবে আপনি এখানে এসেছেন? মতলব? তোমাকে আমরা হারে হারে চিনি। ওই হাত জোড় করার পিছনে অনেক বড় চাল আছে। কি চাই আপনাদের? লালটুর বিরুদ্ধে কেস তুলে নিতে হবে, ওকে লকআপ থেকে ছাড়িয়ে আনতে হবে, এই তো? না 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 না, ওই শয়তানটার জন্য আমি কারোর কাছে কোনো তদবির করব না। আপনারা বিশ্বাস করুন, ওকে যদি আমি সত্যিই ছাড়াতে চাইতাম তাহলে আপনাদের কাছে আসতাম না, এসপির কাছে যেতাম, ডিএসপির কাছে যেতাম, আইজির কাছে যেতাম, মন্ত্রীর কাছে দরবার করতাম। তাহলে কেন এসেছেন আমাদের কাছে? প্রায়শ্চিত্ত করতে। মানুষই তো অন্যায় করে এবং মানুষই তো তাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দেয়। প্রায়শ্চিত্ত আপনাকে? আচ্ছা, আপনি পারবেন কল্যাণীর জীবন থেকে ওই কলঙ্ক নামক জিনিসটাকে মুছে দিতে? আপনি পারবেন সেই অন্ধকারাচ্ছন্নময় অধ্যায়টা কল্যাণীর জীবন থেকে আপনি পরিষ্কার করে দিতে, ফিরিয়ে দিতে পারবেন কল্যাণীর জীবনের একটা শুভ সকাল? হ্যাঁ, পারবো। সেই জন্যই তো আমি আজকে এই গলবস্ত্র হয়ে ছুটে এসেছি আপনাদের সবার কাছে এই ভিক্ষের ঝুলি পেতে। আমি কল্যাণীকে আপনাদের কাছ থেকে ভিক্ষা চাইছি। না না দাদা, না, একদম না। এই শয়তানটার কথা একটাও তুমি কান দিও না দাদা, এর পেছনে নিশ্চয়ই কোনো মতলব লুকিয়ে আছে দাদা। আমি কল্যাণীকে পুত্রবধূর সম্মান দিয়ে আমার সংসারে প্রতিষ্ঠা করব। কল্যাণী হবে আমার ঘরের লক্ষ্মী।
আর আমার ছেলের সঙ্গে বিয়ে হলে সমস্ত কলঙ্ক ধুয়ে মুছে কল্যাণী হয়ে উঠবে খাঁটি সোনা। আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না মা? সত্যি যদি স্যার আপনার এই কথাগুলো সত্যি হয়, তাহলে আপনার বাড়ি গিয়ে আমি আপনার দুটো পা ছুঁয়ে প্রণাম করে আসবো স্যার। আর যদি আপনার কথাগুলো মিথ্যে হয়, যদি আপনার কথাগুলোর মধ্যে কোন রকম চক্রান্ত লুকিয়ে থাকে, তাহলে আপনার জীবনে চরম আঘাত হয়ে আছড়ে পড়বো আপনার এই বুকে। ভালো লাগে, বড় ভালো লাগে। আজকালকার ছেলেদের এই গরম মেজাজটা আমার বড় ভালো লাগে। তাহলে মাস্টারমশাই আগামী সোমবার বিয়ের দিন ঠিক করে ফেলি। এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আরে না 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 না, আপনি কিচ্ছু ভাববেন না। মাকে শুধু শাঁখা সিঁদুর পরিয়ে এক বস্তা নিয়ে যাব, বিয়ের সমস্ত খরচের দায়িত্ব আমার। কিন্তু না না না, কোনো কিন্তু নয় মাস্টারমশাই, কোনো কিন্তু নয়। আগামী সোমবার আমার ছেলে লালটুর সঙ্গে আপনার বোন কল্যাণীর শুভ পরিণয়। কল্যাণী, কি হলো কল্যাণী? মুখটা তোলো, তাকাও আমার দিকে। অগ্নি সাক্ষী রেখে মন্ত্র পড়ে আমি তোমাকে বিয়ে করেছি, এখনো তুমি আমার উপর রাগ করে থাকবে? জানো কল্যাণী, ফুলসজ্জার রাতে স্বামী তার স্ত্রীকে একটি গোপন উপহার দেয়। আমিও তোমার জন্য একটা বিশেষ উপহার নিয়ে আছি। তার জন্য যে তোমার ঘোমটাটা একবার সরাতে হবে। মুখটা তোলো, ঘোমটাটা সরাও। বাহ, আমার উপহার নেওয়ার উপযুক্ত একটা সুন্দর মুখ। এবার মুখটা তোলো, তাকাও আমার দিকে। এই নাও তোমার উপহার। তুমি আমাকে মারলে কেন? মারবো না, মারবো না তো কি তোমাকে আদর করবো?
ভেবেছিলে তুমি আমাকে দিয়ে সারা জীবন জেলের খানি ঘোরাবে, তাই না? আমি এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? নেকা, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমার কথাটা। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আমার মতো একটা মেয়েকে কেউ কোনোদিন বিয়ে করবে। তবে আমি যখন শুনলাম যে তুমি আমাকে বিয়ে করছো, আমি নিজের উপর বিশ্বাস করতে পারি। তুমি বিশ্বাস করো, রূপে গুণে আমি কোনো অংশেই তোমার যোগ্য নই। তবু তোমরা সবাই আমাকে দয়া করে এই বাড়ির বউ করে নিয়ে এসেছো। এত বড় সৌভাগ্যের কথা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। সৌভাগ্য? তোমার সৌভাগ্য যে তোমার জন্য তোলা আছে, ওই ভগবান তা নিজেও ভাবতে পারবে না। তোমাকে আমি তিলে তিলে যন্ত্রণা দিয়ে আমি আমার এই অপমানের শোধ তুলে নেব। কিন্তু আমি তো তোমাদের কাউকে কোনোদিন অপমান করতে চাইনি। অপমান করতে চাওনি? তোমার জন্য আমাকে এই কোমরে দড়ি পড়ে এই গোটা গ্রাম ঘুরতে হয়েছে। বিশ্বাস করো, আমার কথা তো বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানতাম না। মিথ্যে কথা বললে মেরে তোমার মুখ আমি ভেঙে দেব। আমাকে মারলে বুঝি তোমার খুব ভালো লাগবে? হ্যাঁ, লাগবে। তোমাকে আমি যত মারবো তত আমার এই গায়ের জ্বালা মিটবে। তবে তুমি আমাকে মারো, মেরে শেষ করে দাও। আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। স্বামীকে সুখী করাই তো মেয়েদের জীবনের একমাত্র ব্রত। এবার বড় বড় বাচ্চারা হচ্ছে, আর একবার কথা বললে তোমার চামড়া আমি ছাড়িয়ে দেব। আমার ছেলে হয়ে তুই মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, দিচ্ছি। ওকে মেরে আমি আমার এই হাতের সুখ মিটিয়ে নেব। সীতার গায়ে হাত দিয়ে রাবণ রাজাকে মরতে হয়েছিল। দ্রৌপদীর অঙ্গ স্পর্শ করেছিল বলে পুরো বংশ ধ্বংস হয়েছিল। তুই কি আমার সংসারটাকে ছাড়কার করতে চাস? বাবা, হ্যাঁ, মেয়ে মানুষের গায়ে কখনো হাত তুলবি না। যদি একান্তই মারতে হয়, এই চাবুক দিয়ে মারবি। এইবার দেখি তোর চোখের জল আমি বের করতে পারি কিনা। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমি আপনার পায়ে ধরছি। আপনারা যত খুশি আমাকে শাস্তি দিন, শুধু একবার বলুন বাবা, আমি কি অপরাধ করেছি? আমি তো আপনাদের ঘরের বউ। এ বিয়ে তো রাজনীতির বিয়ে। তোমার দুই বেয়াদব দাদাকে বসে আনার বাহানা। ওই চাবুক দিয়ে তোমার পিঠে চিঠি লেখা হবে। প্রত্যেকটা চাবুকের দাগ হবে এক একটা চিঠি লাইন। যে চিঠি পড়ে তোমার ওই বেয়াদব দুই দাদা আমার আসল চেহারাটা চিনতে পারবে। লেখ লালটু, চিঠি লেখ। কি করছিস তুই? হ্যাঁ, ফুল সজ্জা রাতে নিজের বউয়ের গায়ে হাত তুলছিস। আমার বউয়ের গায়ে আমি হাত দেবো, তাতে কেউ কিচ্ছু বলতে পারবে না। তাহলে আমি যদি আমার স্ত্রীর গায়ে চাবুক মারি, তাহলে আপনারাও কিছু বলতে পারবেন না। আর একবার এই ধরনের কথা বললে চাপকে তোমার মুখের চামড়া আমি ছিঁড়ে নেব। চাবুকটা কিন্তু আমার হাতে দাদা, আর এটা আমি ওর হাতে তুলে দিলাম। যে অধিকারে তুই বৌদির গায়ে হাত তুলেছিস, সেই স্বামীত্বের অধিকারে ও তোদের সবার সামনে আমার গায়ে হাত দেবে। দেখি কে বাধা দিতে পারে। মারো বিরাট, মারো। না ঠাকুরছি না,
আমার জন্য তোমরা এই সংসারে অশান্তিটা কেন না? আমাকে আমার একটু লাগে রে। গরিবের মেয়েদের এত সহজে ব্যথা লাগে না ঠাকুরজি। যাও যাও যাও, তোমরা চলে যাও এখান থেকে, তোমরা চলে যাও। আমি কোথাও যাবো না। মেয়ে হয়ে অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না। বাবা, তুমি এই মুহূর্তে এই ঘর ছেড়ে চলে যাও, নইলে আমি কিন্তু বৌদিকে নিয়ে থানায় যেতে বাধ্য হব। তুই আমার মেয়ে হয়ে? না বাবা, আজ আর আমি তোমার মেয়ে নই। আজ আমি, এতদিনে আমার সত্যিকারের গত্যান্তর হয়েছে। আজ আমি এই মানুষটার বউ, এই দুঃখিনী মেয়েটার বন্ধু। বন্ধু? ওই বন্ধুত্বের জন্য তোকে চড়া দাম দিতে হবে কেকা। কারণ আমার পথের বাধা হলে আমি কোনোদিন কাউকে ক্ষমা করে নেই। আর নিজের সন্তান তুই, তোকেও আমি ক্ষমা করব না। আরে বিবেককে ব্যবস্থা করবো আমি। এই কেকার কানে ভুল মন্ত্র দেওয়ার জন্য আমি তোমার ওই মুখের ছবিটা পাল্টে দেব, যে ছবি দেখে ওই নরক থেকে তোমার 14 পুরুষ চমকে উঠবে, চমকে। বেবিতা, ঠাকুরজি, তোমরা কি করলে বলো তো? ঠিকই করেছো বৌদি, চলো আজ রাতেই আমি তোমাকে তোমার বাপের বাড়িতে পৌঁছে দেব। না বিবেকদা, মেয়েদের কাছে যে শ্বশুর বাড়িটা স্বর্গের সমান, এই স্বর্গ ছেড়ে আমি কোথাও যাব না। বিবেক বৌদি, এত অত্যাচার সহ্য করেও তুমি এই বাড়িতে পড়ে থাকবে? বৌদি, থাকতেই হবে ভাই। আমি যে মেয়ে, এই সংসারে মেয়েরা আগুন হয়ে জ্বলতে আসে রে, শুধু সন্ধ্যা প্রদীপ হয়ে জ্বলতে এসেছে, শুধু প্রদীপ হয়ে জ্বলতে এসেছে। কিন্তু প্রদীপ হয়ে জ্বলতে জ্বলতে তুমি পুড়ে ছাই হয়ে যাবে বৌদি। এ যুগের কোন নটরাজ সেই ভস্য মেখে প্রলয় নাচন নাচবে না বৌদি, ভস্য মেখে প্রলয় নাচন নাচবে না। এদেশের ঘরে ঘরে এমনি করেই চলতে থাকবে সতীদাহ প্রথা। নিজেকে শেষ করেও আমি যদি আমার স্বামী আর শ্বশুর মশাইয়ের মনের অন্ধকার দূর করতে পারি, তবেই তো আমার নারী জীবনের সার্থকতা ভাই। আজ বিবেকদার হাতে হাত দিয়ে তুমি তোমার নারী জীবনের আসল পথটা চিনে নাও ভাই। পারবো না বৌদি, পারবো না। আমার সারা শরীরে অশিক্ষার মেকি আভিজাত্যের আবর্জনা জমে আছে। এই অপবিত্র দেহটাকে কি এই দেবতার পায়ে অঞ্জলি দেয়া যায়? যাই ভাই যাই, কারণ একটু আগেই তুমি না বললে তোমার গোত্রান্তর হয়েছে, তাই তোমরা এগিয়ে এসো, হাতে হাত রাখো। আজ আমি তোমাদের দুজনকে আবার নতুন করে সম্প্রদান করে দেব ভাই, নতুন করে সম্প্রদান। কল্যাণী, কি এখানে তো কেউ নেই, কিন্তু আমি যে একটু আগে ওর ডাক শুনতে পেলাম। ও যেন আমাকে বৌদি বৌদি বলে ডাকছে। নিশ্চয়ই দুষ্টু মেয়েটা সেই আগের মতোই লুকোচুরি খেলছে। কল্যাণী, কল্যাণী, এই কল্যাণী। কাকে ডাকছো বড় বউ? ওরা তো এখনো আসেনি। কিন্তু আমার যে মনে হলো একটু আগে কল্যাণী আবার আমাকে বৌদি বৌদি বলে ডাকছে। সকাল থেকে এই নিয়ে 5-7 বার হলো তুমি রান্না ফেলে ছুটে ছুটে বাইরে এলে। প্রত্যেক বাড়ি কি তুমি কল্যাণীর ডাক শুনতে পাচ্ছ? কি করব বলো, আমার যে মন মানছে না। ঠাকুরপো সেই 7 সকালে গেছে কল্যাণীকে এ বাড়িতে নিয়ে আসতে। এতটা বেলা গড়িয়ে গেল, অথচ রাজকুমারীর এখনো আসার সময় হলো না। আসবে আসবে, এখনই চলে আসবে। না দাদা না, কল্যাণী আর এ বাড়িতে কোনোদিন আসবে না দাদা। আসবে না? না দাদা না, লালটুকে এ বাড়িতে আর কোনোদিনই আসতে দেবে না। সে কি জোর করে ওরা মেয়েকে আটকে রাখবে?
এ তো অন্যায়। অন্যায়? ন্যায় অন্যায়ের বোধ দূর আছে দাদা। তখন আমি বারবার বারণ করেছিলাম কল্যাণীর সঙ্গে ওর বিয়ে দিও না, কিন্তু তোমরা আমার একটা কথাও শোনোনি কান দিয়ে। কেন যে আমরা শুনিনি সেটা তুমি খুব ভালো করেই জানো ঠাকুরপো। কল্যাণীকে তোমাদের চেয়ে আমি কম ভালোবাসি না। ভেবেছিলাম যা ঘটার তো ঘটেই গেছে, বাকি জীবনটা যেন একটু সম্মান নিয়ে বাঁচতে পারে। সম্মান? ওই বন্দি জীবনের মধ্যে কতটুকু সম্মান নিয়ে বাঁচতে পারবে বৌদি? বন্দি হলে অসম্মান কেন হবে প্রকাশ? কমলেশ্বর বাবুর সঙ্গে আমাদের বরাবর একটা ঠান্ডা লড়াই ছিল, তাই হয়তো ওরা এ বাড়িতে ওকে আসতে দেয় না। দাদা না, আমি বারবার তোমাদের বলছি যেটা জানছো যেটা শুনছো সেটা সব মিথ্যে দাদা, মিথ্যে। প্রকাশ, হ্যাঁ, কল্যাণীর আঘাত স্বরূপ আমি কল্যাণীর পিঠে কি দেখে এসেছি জানো? কি দেখেছিস? চাবুকের আঘাত। চাবুকের আঘাত। হ্যাঁ। বড় বউ, বড় বউ, এ কি হলো বড় বউ? এমনি করে কি সারাটা জীবন ওই হতভাগীকে কাঁদতে হবে? না দাদা না, তোমরা 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 ওকে নিজে শুনে জেনে শুনে ওই দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো দাদা। আর এর জন্য দায়ী শুধু তোমরা দাদা, শুধু তোমরা, শুধু তোমরা। দায়ী আমার ছেলে লালটু। লালটু? হ্যাঁ লালটু। আমি ঘূর্ণা করেও বুঝতে পারিনি যে বিয়ের পর হারামজাদা এতটুকু শুধরাবে না, তাই প্রতিকাশের আশায় ছুটে এসেছি আপনাদের কাছে। আমরা কেমন করে তার প্রতিকার করব বলুন? আপনারাই পারবেন, কারণ লালটু কল্যাণের উপর কেন অত্যাচার করছে তা আমি জানি। হারামজাদার যত দোষ থাক, একটা গুণ কিন্তু আছে, বেটা আমাকে বড় ভালোবাসে, শ্রদ্ধা করে। ওর খুব স্বাদ ভোটে জিতে আমাকে এমএলএ বানানোর, তাই জেদ ধরেছে মাস্টারমশাই যাতে আমাদের সঙ্গে থেকে একটু আমার হয়ে প্রচার করেন। কি দাদা প্রচার করবে আপনার হয়ে? লালটুর তাই ইচ্ছা, আর সেই জন্যে কল্যাণীর উপর অত্যাচার শুরু করেছে, যাতে মাস্টারমশাই বাধ্য হয়ে আমাদের হয়ে প্রচার করেন। এমন কুপ্রস্তাব বাদতে আপনার লজ্জা করলো না? করে, লজ্জা করে, বড় লজ্জা করে, কিন্তু লালটুর অত্যাচার থেকে কল্যাণীকে বাঁচাবার আর তো কোনো রাস্তা আমি দেখতে পাই না মা। মাত্র কয়েকটা দিনের জন্য যদি মাস্টারমশাই মিথ্যে করে আমাদের নামে ওই পাবলিকের কাছে একটু প্রশংসা করেন, তাহলে আমি বেটাকে ঠেকিয়ে রাখতে পারি। না 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 না, বিবেচনা করে দেখুন না, যুধিষ্ঠিরকেও তো ভোটে জেতার জন্য মিথ্যে কথা বলতে হয়েছিল। আপনি আজ আমার আত্মীয়, তাই হয়তো আপনাকে অপমান করতে পারছি না, কিন্তু এ ব্যাপারে আমি আপনাকে এতটুকু সমর্থন করতে পারবো না। নিজের বোনের সুখ শান্তির কথা চিন্তা করেও না? না প্রধান বাবু, আমি আপনার মেয়ের মতন, আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, ওই অসহায় মেয়েটাকে আপনাদের এই রাজনীতির বলি করবেন না। আমি তো ওকে বাঁচাতেই চাই মা, বাঁচাতেই চাই। এই ভারতবর্ষে নাকি প্রতি 2 ঘন্টা একটা করে বধূ হত্যা হচ্ছে। সেই সংখ্যাটা আর আমাদের বাড়তে দেওয়া উচিত নয়। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমার প্রথম জনসভায় সভাপতি রূপে হাজির থাকলে আমাদের ভালো লাগবে, বড় ভালো লাগবে। প্রকাশ, বড় বউ, এ কি হলো বলো তো? এ আমরা কোন জালে জড়িয়ে পড়লাম? কেমন করে মরণ ফাঁদ থেকে আমরা মুক্তি পাবো? কেমন করে কমলেশ্বর বসে প্রশংসা করে আমি বক্তৃতা করব? কিছুতেই না দাদা, কিছুতেই না। হাজার হাজার মানুষের সঙ্গে তুমি এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারো না দাদা, কিছুতেই না। কারণ যে কল্যাণীকে ওরা তিলে তিলে মেরে ফেলবে ঠাকুরপো। তাহলে তুমি বলছো বড় বউ আমি ওই কমলেশ্বর বসে হয়ে কাজ করব? না গো না, তাই ভাবি বলি কেমন করে। একদিকে তোমার আদর্শ, তোমার শিক্ষা, তোমার সংগ্রাম, আর আরেকদিকে তোমার বোনের সংসার, তোমার বোনের জীবন, তোমার বোনের মরণ। হে ভগবান, তুমি বলে দাও এখন আমি কি করব? কোন দিকে যাব? বড় বউ প্রকাশ, তোমরা বলতে পারো এখন আমি কি করব?
কোন পথে যাব, কে দেবে উত্তর? গানে জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে গানের নৌকা নগর করেছে, জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে। তাই তো আমার গানের পসরা, তাই তো আমার গানের পসরা নামানো হলো না ঘাটে, নামানো হলো না ঘাটে, জীবনের খেয়া ঘাটে, জীবনে খেয়া ঘাটে গানের নৌকা। জানি না কেন যে হঠাৎ করে এমন এলো যে ঝড়, পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে সুখের ঘর। জানি না কেন যে হঠাৎ করে এমন এলো যে ঝড়, পাগলের মতো ভেঙে দিয়ে গেল হায় রে সুখের ঘর। নিঠুরা নিয়তি স্বপ্নে বিনা, নিঠুরা নিয়তি স্বপ্নে বিনা তার দিয়ে গেল কেটে, তার দিয়ে গেল কেটে, জীবনের খেয়া ঘাটে, জীবনের খেয়া ঘাটে গানের নৌকা নোঙর করেছে, জীবনের খেয়া ঘাটে, জীবনের খেয়া ঘাটে গানের নৌকা, গানের নৌকা, গানের উত্তর নাই, উত্তর নাই, উত্তর নাই। এই শালা মুকবুলকে সবাই বেঈমান বলে, কিন্তু কিন্তু মাস্টার মশাই যে প্রধানের মিটিংয়ে বক্তৃতা করছে সে বেলায় কোনো দোষ হয় না। এই মকবুল, আমাদের বাড়িতে এসে মাস্টারদের কথা বলবি না। বাজে কথা বলতেছি, বাজে কথা। যাও বাজারে গিয়ে দেখ, রাস্তাঘাট দোকানপাট সব জায়গায় পোস্টার দিয়েছে আমাদের মাস্টার মশাই ওই প্রধান কমরেড সার্ভিসের মিটিংয়ে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। না না না, এ হতে পারে না। এই মাস্টারদা কখনো আমাদের সঙ্গে বেইমানি করতে পারে না। তুই তুই মিছে কথা বলছিস, মিছে কথা। মিছে কথা নয় রে, মিছে কথা নয়, সব সত্যি। এইবা তুই মদল নেবা কি ওদের দিকে ভিড়ে গেছে নাকি রে? মাস্টারদা ওদের দিকে যায়, আমরা কোন দিকে যাবো বল? আমার চোখের সামনে আজ যেন কেমন সব উল্টে যেতে লেগেছে। ঠিক বলেছিস, হাওয়া এখন উল্টে গেছে।
এখন উল্টো দিকে ঘুরছে। মাস্টার মশাই তোদের সবাইকে ওই মিটিং এ হাজির থাকতে বলেছে। তোমার এখানে কি চাই উকুল বাবু? আরে তোরা আমরা তো এখন এই এক দল রে। আরে তোরা এখন এই কমলেশ্বর বোসকে চিনলি না, কিন্তু তোদের ওই মাস্টার মশাই ঠিক চিনেছে, তাই তো ওই হাতে হাত মিলিয়ে কাজে নেমে পড়েছে। মকবুল, ওই রে মকবুল, আমি এখানে আছি। এই নে এই পোস্টার গুলো রাখ, তোদের ওই গ্রামে এই পোস্টার গুলো সব জায়গায় একা লটকে দিবি। আর ওই স্বাধীনতা দিবসের দিন স্কুলের মাঠে বিরাট মিটিং হবে, বিরাট মিটিং হবে। তোদের ওই মাস্টারদা ওই কমলেশ্বর বাবুর গলায় মালা পরাবে, বক্তৃতা করবে, গ্রাম শুদ্ধ সবাই যাবি। ওই প্রধান বাবুকে কিন্তু জেতানো চাই। জেতাবো? শালা ঘরের ঘাটের মরার মুখে নুরো জেলে দেবো, নুরো। ছি 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 ছি, ও কথা বলিস না রে, মাস্টার মশাই শুনলে বড় দুঃখ পাবে। তোদের ওপর তার কত আশা ভরসা। তাহলে চলি রে। আরে হ্যাঁ, সবাই মনে রাখিস ওই স্বাধীনতা দিবসের দিন ওই স্কুলের মাঠে ওই মাস্টার মশাইয়ের কাছ থেকে নতুন পাঠ নিতে হবে। এই নতুন পাঠ। কি হলো মহেশ? তাহলে এবার আমার কথা বিশ্বাস হলো তো? যে মানুষটারে আমরা দেবতা জ্ঞানে ভক্তি করে এসেছি, সেই মানুষটা যেমন বেঈমানের খাতায় নাম লেখালো। না না, এই এই সব সব ওই প্রধানবাবুর ষড়যন্ত্র। এই তোমরা আমার কথা শোনো, ওই দেবতার গায়ে কালি লাগিও না। কে কার গায়ে কালি দেবে রে? আজকে আমাদের চোখের সামনে যে সব অমাবস্যার অন্ধকার হয়ে গিয়েছে রে। কি পাগল যাতে কথা বলছো দাদা বাবু? হ্যাঁ রে, তবুও তো মনের চালা মিটছে না রে। আমার ভিতরের আদর্শের অহংকারটা, আদর্শের বিষটা যে সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ভাই বাবু। তবে কি মাস্টাররা সত্যি সত্যি প্রধানবাবুর সঙ্গে হাত মিলিয়েছে? হ্যাঁ রে ভাই, হ্যাঁ। তোদের শিক্ষাগুরু, তোদের দ্রোণাচার্য যে এখন ওই দুর্যোধনের প্রধান সেনাপতি রে ভাই। এইবার তাহলে আমাদের আর প্রধান বাবুকে কেউ হারাতে পারবে না, কেউ না। ওই দুডু কাকা চলো আমরা সবাই মিলে এই বাজারে পোস্টার গুলো লাগিয়ে দিই। পোস্টারের মুখে যে শয়তান আমার ছেলে সর্বনাশ করেছে, সেই শয়তানের গলায় যে মালা দেবে সে আমার শত্রু। আমি তার সর্বনাশ চাই, সর্বনাশ। সর্বনাশ? আরে চারিদিকে যে আদর্শ ন্যায় নীতি জ্ঞানগুলো আজকের রাস্তার ধুলোতে মেশামেশি খাচ্ছে, ওই পুজোর বেদি থেকে দেবতাও যে আজকের নিচে থেকে নেমে এসে এগিয়ে চলেছেন বিসর্জনের পথে ভাই। তোমার মুখের দিকে তাকিয়ে আমরা নতুন আশায় যে বুক বেঁধেছি। আবার মুখের দিকে? তুমি যদি আজ এখন কথা বলো, আমরা পৃথিবীতে কোথায় গিয়ে দাঁড়াবো? জানি না রে ভাই, আমি কিছু জানি না। আমার নিজের মধ্যে থেকে সব চেতনা যে আজ হারিয়ে গিয়েছে ভাই। যে দাদার আদর্শে আমি অনুপ্রাণিত, যে দাদার মুখে আমি সব সময় শুনতাম, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ।
সেই দেশ এখনো ওখানে ওঠে আজানের ধ্বনি, ওই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি। গীতা বাইবেল কণ্ঠে তোমার শোনা যায় রামায়ণী, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। ভেঙে বলে চলবে না ভাই, ভেঙে বললে চলবে না। তা বাবু কি হয়েছে আমাকে বলবে কি? আমরা সবাই এক চক্রান্তে চালা আটকা গেছি মহেশ। মাস্টার মশাই করে কায়দা করে ঠিক ফাঁদে ফেলেছে। ফাঁদে ফেলেছে? হ্যাঁ, ওদের হয়ে ভোটে প্রচার না করলে ওরা কল্যাণীকে খুনের হুমকি দিয়েছে। আজ ওদের ষড়যন্ত্র সার্থক। এইবারে মাস্টার মশাইকে কায়দা করে আমার বিরুদ্ধে ভোটের প্রচারের কাজে লাগাবে। দাদা, দাদা কেন মাথা নিচু করবে? মাত্র একটা বোনের জন্য কেন এতগুলো ভাই বোনেদের সঙ্গে আমার দাদা বিশ্বাসঘাতকতা করবে? মাস্টার দাও তো মানুষ প্রকাশ, আমাদের জন্য তোমরা তাকে মহাপুরুষ বানিয়ে কেন কষ্ট দিতে চাও বলো তো? আর আমরা চুপ করে থাকবো না? এই মাস্টারদা কেন ওদিকে দেখেছে? আমার সবাইকে এই কথা ফাঁস করে দেব না, তাহলে কল্যাণীর উপর অত্যাচার বাড়বে। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ কেকা? না, সত্যি কথাটা বলতে এসেছি। বাবার ষড়যন্ত্র ব্যর্থ হলে কল্যাণীর উপর দিয়ে তার শোধ তুলবেন, তাই আপনাদের কৌশলে কাজ উদ্ধার করতে হবে। ও আচ্ছা, এটাও বোধহয় প্রধানবাবুর আরেকটা কৌশল, তাই না? নিজের মেয়েকে দিয়ে। আজ আমি আর প্রধানবাবুর মেয়ে নয়, এতদিনে আমার সত্যিকারের গত্যান্তর হয়েছে। আজ আমি বিশ্বাস বাড়ির বউ। কল্যাণী আমার পাথরের চোখ দুটোতে নতুন দৃষ্টি এনে দিয়েছে। তাই তো সত্যি আর মিথ্যের চেহারাটা এতদিনে আমি চিনতে পেরেছি। তাই আমার বাবার মৃত্যুবান আমি নিজেই তুলে দেবো আপনাদের হাতে। মৃত্যুবান? হ্যাঁ, আমার বাবার সমস্ত বেআইনি ব্যবসা, পঞ্চায়েতের টাকা, তসরুপের আসল কাগজপত্র সব আমি তুলে দেবো আপনাদের হাতে। আর সেই হবে বাবার বিরুদ্ধে আপনাদের প্রধান অস্ত্র। ধন্যবাদ নয়, কিছু কাজের সুযোগও আমাকে দিতে হবে। আপনাদের প্রত্যেকটা মিটিংয়ে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা দেবো আমি নিজে। তোমরা এসো সব আমার সঙ্গে। আসুন, আমরা গোপনে বসে যুদ্ধের ছকটা তৈরি করে ফেলি। হ্যাঁ জিতবো। এই গরিবের অপমান ধর্মে সইবে না। এইবারে শয়তানের শাস্তি হবে, আর আমার সিঁদুরও খুঁজে পাওয়া যাবে। তোর সিঁদুর খোঁজ পেয়েছিলাম রো। কোথায় আমার ছেলে কোথায় আছে? তোর ছেলে বাংলাদেশে গিয়ে বিয়ে করে সংসারী হয়েছে। এই মুখস্থ করে কথাটা তো এর আগে অনেকবার বলেছো। তুই কেন মেনে নিচ্ছিস না? আরে কত ছেলে তো তার বাপ মা ভাই বোনকে ছেড়ে চলে যায়, তাতে কি তার জীবন চলে না? তুই সিঁদুর কথা ভুলে যা। ভুলে আমি আমার ছেলের কথা ভুলে যাব? হ্যাঁ, ভুলে যাবি। আমাদের কথা মেনে নে। আজও পর্যন্ত পুলিশের সঙ্গে ঝামেলা করে কেউ কোনো লাভ হয়নি। আমরা মানুষ তোকে 1000 টাকা দিচ্ছি, তুই কেসটা তুলেন। 10,000 টাকা? আমার মতো গরিবের ছেলের দাম 10,000 টাকা? তোর এই অবস্থা কথা ভেবে একটুটাই বাড়িয়ে দিচ্ছি, নিবি কিনা বল? নেব বাবু, নেব, 100 বার নেব। এদেশে সবাই জনগণ পুলিশকে টাকা দেয়, আর সেই পুলিশের কাছ থেকে আজ আমি টাকা পাবো। দাও গো বাবু, দাও টাকা, দাও আমার টাকা, দাও। আগে কাগজটা একটা সই করে দে। এতে লেখা আছে। এতে কি লেখা আছে? এতে লেখা আছে শুধু বাংলাদেশে আছে জেনে তুই কেসটা তুলে নিচ্ছিস। সই করতে পারিস না? টিপছাপ দিবি, টিপছাপ।
ছাপ দেবো বাবু, টিপ ছাপ। ভালো কথা তোদের কানে গেল না না, এরপরে যখন তোদেরকে হাফিজ করে দেবো তখন বুঝবি। আপনাদের পুরস্কারটা তুলে নিয়ে গেলেন না ওসি সাহেব? হ্যাঁ, পুরস্কার। ওই কাগজটা কুড়িয়ে নিয়ে যান, বাড়িয়ে দিই, বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবেন, কারণ এটা জনগণের কাছ থেকে পাওয়া আমাদের পরম পুরস্কার। আমাকে আমার কাজ করতে দিন ডিএসপি ম্যাডাম, আপনি বরং আপনার কাজটা মন দিয়ে করুন। এই অফিসার, তাহলে ওই কাগজটাই তো হয়তো আমাকে তুলে নিয়ে যেতে হবে, কারণ দুলু মহাজনকে ঘুষ খাইয়ে কেস তোলার অপরাধে আপনাকেই আমায় অ্যারেস্ট করতে হবে। এই সদাশিব নাগ পুলিশের চাকরিতে 20 বছর শুধু ঘাস কাটেনি, ওটা সাদা কাগজ ম্যাডাম, ওতে কিছুই লেখা নেই। তাই ওটা দিয়ে আপনি আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারবেন না, কিছুই না। দাঁড়ান দাঁড়ান আপনারা। আচ্ছা, আপনাদের একবারও মনে হয়নি যে ওই বুড়ো মানুষটা ওই কাগজটার উপর থুতু ছিটিয়ে যায়নি? থুতু ছিটিয়ে গেছে আমাদের সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের মুখে। ভীষণ অপমান, মাঝে মাঝে মনে হয় ওই চাকরির উপর আমার ঘেন্না করে। কিসের জন্য ঘেন্না? কিসের জন্য? এই চাকরি তো লজ্জার নয়, এই চাকরি তো ঘেন্নার নয়। ভারতবর্ষে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যে অশোক স্তম্ভ নেই, তা আছে আমাদের মাথার উপরে। তাহলে কেন কেন আমরা ওদের জন্য মাথা নিচু করে থাকবো? আমরা এই পোশাকের জন্য, আমরা এই অশোক স্তম্ভের জন্য মাথা উঁচু। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। না না, ওই হাত বিশ্বাসঘাতকের হাত, ওই হাত বেঈমানের হাত। জীবন মাস্টার কিছুতেই তোমাদের এই কালো হাতে হাত দেবে না, কিছুতেই না। কি হয়েছে তোমার? কি আবল তাবল বকছো? পাগল? হ্যাঁ হ্যাঁ, আমি বোধহয় সত্যিই পাগল হয়ে গেছি বড় বউ। জীবন মাস্টারের মাথার ভিতর ওই বিশ্বাসঘাতকের পোকাগুলো কিলবিল কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। দেখো দেখি, জ্বরটা নিশ্চয়ই বেড়েছে। এই অসুস্থ শরীরে কেন তুমি বিছানা ছেড়ে উঠে এসেছো? চলো, শোবে চলো। আমি কি করে শুয়ে থাকবো বড় বউ? কোলের এই কুরুক্ষেত্র জুড়ে এক নতুন যুদ্ধ শুরু হয়েছে। পিতামহ বিশ্বদেব সরসজ্জায় শায়িত অভিমন্যুকে ঘিরে রেখেছে সপ্তরথীর দল। এ সময় কি আমি শুয়ে থাকতে পারি? ওগো ওগো, তোমাদের কি হয়েছে বলো তো? প্রকাশটা সেই পাগলের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি ঘরে বসে পাগলের মতো প্রলাপ বলছো। প্রলাপ? হ্যাঁ হ্যাঁ, প্রলাপ বকছি, প্রলাপ। বড় বউ, যুধিষ্ঠিরাজ নিজের বোনের জীবনকে বাজি রেখে ওই শকুনের সঙ্গে পাশা খেলতে বসেছে। যুগের গর্ভে আদর্শকে উৎসর্গ করে সে বোনের জন্য স্বর্গ কিনতে চাইছে। তাতে তোমার অপরাধটা কোথায়? এই যুগে ন্যায় অন্যায় পাপ পুণ্য বিচার করার সাধ্য কার আছে? নিজের স্বার্থ ছাড়া কে কোন কাজটা করেছে বলতে পারো? তোমার নীতি আদর্শ নয় ফেলে দিয়ে তুমি তোমার জীবন, বোনের জীবন বাজি রাখতে ওদের সাথে অন্যায় আপোষ করেছো। তাতে তোমার কষ্ট পাওয়ার কি আছে? কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি দাদা, ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি। কল্যাণী, কল্যাণী তুই এসেছিস? হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সারা পথ জুড়ে পোস্টার দেখলাম, দাদা ওদের হয়ে বক্তৃতা করবে। হ্যাঁ রে বোন, হ্যাঁ রে বোন, ভেবে দেখলাম ওই কমলেশ বাবু মানুষটা খারাপ নয়। সেই জন্যই তো সবাই মিলে তাকে অঞ্চলের প্রধান করেছে। তাছাড়া আমাদের মতন গরিব ঘরের মেয়েকে ওরা বউ করে নিয়ে গেছে। তার পাশে না দাঁড়ালে সেটা যে নেমোখারামি করা হবে রে। কিন্তু আমি কি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো? আমি কেমন করে ভুলে যাবো যে শুধু আমার জন্যই দাদাকে ইচ্ছের বিরুদ্ধে? না না, ইচ্ছার বিরুদ্ধে নয় রে, ইচ্ছার বিরুদ্ধে নয়। সবকিছু আমি খুশি মনেই মেনে নিয়েছি।
হ্যাঁ রে বোন, ওরা কি এখনো তোর উপর অত্যাচার করে? কই না তো, ওরা তো কোনোদিনও আমার উপর কোনো অত্যাচার করেনি। কল্যাণী, মিথ্যে কথা বলিস না বোন, মিথ্যে কথা বলিস না। অন্তত একবার তুই সত্যি কথাটা আমাদের কেন কাছে বলে যা। কেন দাদা, আমার উপর কোনো অত্যাচার হবে না এই শর্তেই বুঝি তুমি ওদের কথায় রাজি হয়েছিলে? কেন তোমরা আজও সত্যি কথাটা বলতে পারছো না? আমরা সবাই মিলে এখন মিথ্যের খেলায় মেতে উঠেছি দাদা। কেন আমরা সবাই একে অপরকে মিথ্যে বলে নিজের চেহারাটাকে ঢেকে রাখছি? কেন বলতে পারো কেন? তাই আজ আমি তোমাদের কাছে একটা অনুরোধ করতে এসেছি। আমাকে দয়া করে তোমরা আমার মতোই থাকতে দাও। যে মেয়েকে সিঁদুর পরিয়ে পরের ঘরে পাঠিয়ে দিয়েছো তাকে আর কোনোদিনও আপন করতে চেও না। কল্যাণী এখন আর তোমাদের কেউ নয়, সে এখন প্রধান বাড়ির বউ। তাই কল্যাণীর কথাটা তাকে নিজেকেই ভাবনা চিন্তা করে নিতে দাও। না হলে কল্যাণী হয়তো একদিন নিজের হাতেই নিজেকে শেষ করে দিয়ে তোমাদের সব সমস্যার সমাধান করে দিয়ে যাবে বৌদি। তোমাদের সবাইকে চিরদিনের মতো মুক্তি দিয়ে যাবে। চির মুক্তি। শুনে যা, তুই চলে যাস না। ওকে তুমি পিছু ডেকো না গো, ও আর কোনোদিনও ফিরবে না। তুমি কি করে জানলে বড় বউ? আমিও যে মেয়ে, তাই মেয়েরা এই সংসারের নীতিটা তোমাদের চেয়ে অনেক বেশি ভালো জানে। আজ কল্যাণী পরিপূর্ণ নারী হয়ে উঠেছে গো। আমার থেকে বয়সে ছোট হলেও আমার আজ ওকে দূর থেকে নমস্কার জানাতে ইচ্ছে করছে। নমস্কার। লালটু, তুমি চলে এলাম। কল্যাণী ওই মন্দিরে যাবে বলে বেরিয়েছিল। বুঝতেই পারছেন আপনাদের ওই মেয়ের স্বভাবটা তেমন খুব একটা ভালো নয়। ওই মন্দিরের রাস্তাতেই কেউ আমাকে ফাঁসিয়েছিল। বাজে কথা বাদ দিয়ে তুমি কাজের কথা বলো। হ্যাঁ দাদা, ওই 15ই আগস্টের সকালবেলা চান টান করে রেডি হয়ে থাকবেন, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। আমি ভাবছিলাম একেবারে পাপ কাজটা সেরে এসেই গঙ্গা স্নানটা সারবো। দারুণ বলেছেন। তবে কি জানেন, ওই বলির পাঠাকে তো আগেই চান করিয়ে রাখা হয়। সরি, আমি ঠিক ওই মাস্টার থেকে আমি পাঠা বলতে চাইনি। তবে ঘটনা তো সত্যি। মাস্টার দ্বার ওই উঁচু মাথাটা সেদিন ওই সবার সামনে ঠেচান। আমাদের অপমান করতে তোমার খুব ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে। সেদিন আমার মাজায় দড়ি পরিয়ে গোটা গ্রাম ঘোরাতে আপনাদের কেমন লেগেছিল মনে নেই? আজ সেই সুদে আসলে আমি সব অপমানের শোধ তুলব। আর তো চালাকি করার চেষ্টা করে ওই কল্যাণীকে আমরা কথা দিলে কথা রাখতে জানি লালটু। আর সেই সঙ্গে তোমাকে আর একটা কথা জানিয়ে রাখছি, ওই বাড়িতে কল্যাণীর গায়ে যদি কেউ এতটুকু আঁচড় কাটে তাহলে তাদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। কি কথা মাইরি? কল্যাণী আমার বউ, আমিও স্বামী, আমি গায়ে হাত দেবো না। তবে অবশ্য আদর করে দেব। মাইরি বলছি, ওই মেয়ে ছেলের গায়ে হাত আমার একদম ভালো লাগে না। আমার আবার থানার লকআপে আসামিকে রেখে মারধর করতে একটু ভালো লাগে না লালটু। নেহাত পরিস্থিতিতে পড়ে মাঝে মধ্যে এই কাজটা আমাকে করতে হয়। এই লালটুকে যে কোনো থানা আটকে রাখতে পারে না সেটা তো আপনি আগেই দেখেছেন ম্যাডাম। আশা করি দ্বিতীয়বার সে চেষ্টা আর করবেন না। ওই চেষ্টাতে চালিয়ে যাওয়াই আমার কাজ। কারণ দ্বিতীয়বার যদি কাউকে ধরে আনতে পারি তাহলে জেলখানার মধ্যে একটা পাকাপাকি পার্মানেন্ট রেশন কার্ড বানিয়ে নিতে পারি। তাহলে তো আপনার মুখ রাখতে আমাকে আবার একটা ধান্দা নিয়ে এই নতুন কুটুমরা যদি আমার মেনে নিতে পারে তাহলে খবর দেবেন, এই পান্ডা আবার হাজির হবে, নতুন ধান্দা নিয়ে হাজির হবে।
অসভ্য জানোয়ার একটা। তবু আপনি ওদের মিটিং মিছিলে কেন যাচ্ছেন? ওরা কি কল্যাণীর উপর অত্যাচার চালিয়ে আপনাদের উপর কোনো চোর সৃষ্টি করছে বলুন? করেনি বৌদি, আপনি বোধহয় ঠিক বলছেন না। সত্যি কথাটা আমার কাছে খুলে বলুন বৌদি, আমি নিশ্চয়ই এর প্রতিকার করব। বলুন কি হয়েছে আমার কাছে। না 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 না, কোনো চাপ নেই আমাদের উপর, আমরা স্বেচ্ছায় কমলেশ বাবুর সমর্থন করছি। না, তুমি বিশ্বাস করতে পারছি না আপনার মতো মানুষ ওই শয়তানদের কাছে কে না আদি হয়ে থাকতে পারে, আমি বিশ্বাস করি না। বলুন আপনি আমার কাছে লিখিত দরখাস্ত দিন, আমি এর একটা প্রতিকার করব, আর সেই সঙ্গে ওই লালটুর শাস্তির ব্যবস্থা করব, আর সেই সঙ্গে আজ থেকে 25 বছর আগে এক মায়ের উপর অত্যাচারের প্রতিশোধ নেওয়াই আমার কাজ। বড় বউ কি বলে গেলেন উনি? আজ থেকে 25 বছর আগে আর এক মায়ের উপর অত্যাচারের কথা কি বলে গেলেন? তবে তবে উনি কি সেই ছায়ার কথা বলে গেলেন? ছায়া? কে ছায়া? আমাদের গ্রামের ছায়া। আজ থেকে 25 বছর আগে আমাদের কল্যাণীর মতো তার উপরে অত্যাচার করেছিল ওই প্রধান বাবু নিজে। কি বলছো তুমি? তারপর অন্তঃসত্ত্বা অবস্থায় লজ্জায় ঘেন্নায় সে মেয়েটা গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপর থেকে এতদিনে সে আর ফিরে আসেনি। কি বলছো তুমি? ঠিকই বলছি বড় বউ, ঠিকই বলছি। কিন্তু কিন্তু সেই হারিয়ে যাওয়া ছায়ার কথা উনি কি করে জানলেন? আর এতদিন পর উনি তার কি প্রতিকারই বা করবেন? প্রতিকার নেই। এই সংসারের প্রতি পদপদে মেয়েদের অপমানিত হয়, তার কোনো প্রতিকার নেই। যতদিন না পর্যন্ত এই সমাজ বদলাবে ততদিন পর্যন্ত ওই প্রধান বাবুর হাড়ি কাটে আমাদের মাথা বিকিয়ে দিতেই হবে। তাই তো 15ই আগস্টের পূর্ণ প্রভাতে নিজের হাতে তুমি তার গলায় মালা পরিয়ে দেবে, আর সেই দৃশ্য দেখে আমি প্রাণ খুলে হা হা করে হাসবো।